বন্ধু নমস্কার। ময়দানে কি নেমে গেছেন মমতা ব্যানার্জি? আন্দোলন কি আবার শুরু করে দিয়েছেন? রাজ্য সরকারের বিভিন্ন ব্যর্থতা বা বিভিন্ন তাদের ভাষায় উল্টোপাল্টা কাজের প্রতিবাদে তিনি কি আবার মানুষকে নিয়ে পথে নামতে শুরু করে দিয়েছেন? এবং তার জন্যই কি তার নিরাপত্তা নিয়ে নানান ধরনের ঝামেলা করা শুরু হয়ে গেছে, যেরকমটা অভিযোগ করা হচ্ছে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছেন, মানে ওয়ার্ম আপ করছেন? তার মানে কি যে তিনি আন্দোলন এখনো শুরু করেননি, আন্দোলন করবেন, শুরু করবেন, তার জন্য রেডি হচ্ছেন? আর এই বার্তাটা কি তিনি মূলত তার দলের সেই কর্মীদেরকে দিতে চেয়েছেন যে কর্মীরা ঘরে বসে রয়েছে, এখনো ভয়ে ঘর থেকে বের হচ্ছে না, বা যারা মনে করেছে যে দল তো শেষ হয়ে গেছে, দিদিমণি ক্ষমতা হারিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসের এখন আর কোনো গুরুত্ব নেই, ফলে এখন আর ভবিষ্যৎ বলতে কিচ্ছু নাই, হয় বিজেপিতে যাও, না হলে ঘরে বসে থাকো, না হয় রাজনীতি ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ করো, অন্যথায় কংগ্রেসে চলে যাও। তাদেরকে বার্তা দিতে চাইছেন তিনি। যে ঘটনা গতকালকে ঘটেছে, মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের হকার উচ্ছেদের বিরুদ্ধে যে আন্দোলন, এই আন্দোলনে দেখে সর্বভারতীয় মিডিয়ার অনেকেই বলতে শুরু করেছেন যে তিনি আবার ময়দানে নেমে গেছেন, আবার আন্দোলন শুরু করে দিয়েছেন এবং তিনি তার পুরনো ছন্দে ফিরে গেছেন। আদতেই কি তা? আমি বলবো যে আদতে তা না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন শুরু করা না। আন্দোলন শুরু করা বলতে যা বোঝায় তা তিনি এখনো শুরু করেননি, তার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন এবং তার জন্য একদিকে তিনি আদালতে লড়ছেন। আদালতে তিনি যে তার ভবানীপুরের নির্বাচনকে চ্যালেঞ্জ করে পিটিশন দাখিল করেছেন, এটা আন্দোলন শুরু করার একটা প্রস্তুতি। অর্থাৎ এইটা আইনি লড়াই মাত্র শুরু করলেন, কিন্তু এর মধ্য দিয়ে তিনি শুধু কলকাতাতে না, তিনি শুধু পশ্চিমবঙ্গে না, তিনি দিল্লির নেতাদের পর্যন্ত বার্তা দিলেন যে আমি কিন্তু এই নির্বাচনকে সহজভাবে নিইনি এবং মেনে নিইনি, এবং আমি এই লড়াইকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাব। তিনি জানেন যে এই যে তিনি পিটিশন দাখিল করেছেন, এই পিটিশনের কিনারা খুব সহজে হবে না, কারণ 2021-এ নন্দীগ্রামে হেরে যাওয়ার পরেও তিনি ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন, কিন্তু সেই পিটিশনের এখনো কিনারা হয়নি, এখনো পর্যন্ত তার রায় আসেনি, বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি যে নন্দীগ্রামে তিনি যে অভিযোগগুলো করেছিলেন সেই অভিযোগগুলো সত্য না সেগুলো মিথ্যা, জানতে পারেনি। তো সুতরাং ভবানীপুর নিয়ে যে অভিযোগ, সেই অভিযোগও খুব সহজে নিষ্পত্তি হয়ে যাবে এইটা কেউ প্রত্যাশা করছে না। এই যে বিভিন্ন ঘটনা বলি ঘটছে, যেমন তৃণমূলের নেতাদেরকে ডিম ছুঁড়ে মারা, তারপর কোথাও তাদের ওপরে আক্রমণ করা, তাদেরকে কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে ঘোরানো, তারপর বাড়ি ঘরে হামলা টামলা ইত্যাদি, বিভিন্ন মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা, এই সমস্ত ঘটনাগুলোকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক পুনরুত্থানের জন্য তিনি কিন্তু ইতিবাচক দৃষ্টিতে দেখছেন বলে আমার মনে হয়েছে এবং মনে হচ্ছে। তার কারণ হলো, এগুলো যদি না ঘটে তাহলে পাবলিককে বোঝানো খুব কঠিন যে এই সরকারে পরিবর্তন হওয়ার ফলে বাংলার সংস্কৃতিতে একটা বিরাট বড় আঘাত এসেছে। বাংলাতে যেগুলো হয়নি, যে প্রতিহিংসার রাজনীতি এর আগে হয়নি, সেগুলো শুরু হয়েছে, ফলে বাংলার যে ছবিটা, সেই ছবিটাকে ভুলুণ্ঠিত করা হচ্ছে। এই কথাগুলো বলার জন্য সুযোগ তিনি পেতেন না, ফলে এই জিনিসগুলোকে তিনি একটা একটা করে সাজিয়ে নিচ্ছেন। এখনো পর্যন্ত তিনি এগুলোর বিরুদ্ধে তীব্রভাবে কোনো প্রতিবাদ করেননি, এখনো পর্যন্ত তিনি ওই ঘটনাগুলো নিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করেননি। মাঝে মধ্যে এক দুইটা ফেসবুক লাইভ করে সামান্য বার্তা দিয়েছেন, কিন্তু যে ছবি তার রয়েছে, যে ধরনের লড়াকু ইমেজ তার রয়েছে, তার সঙ্গে যদি আমরা তুলনা করি, এখনো পর্যন্ত তিনি কিচ্ছু করেননি। তিনি আদালতে একাধিকবার গিয়েছেন, এই নিয়ে দুবার সম্ভবত তিনি গেছেন, কিন্তু এই যাওয়াটা একটা হলো তার ভবানীপুরের
নির্বাচনকে চ্যালেঞ্জ জানানো, আরেকটা হলো যে মানুষের ওপরে যে আক্রমণগুলো হয়েছে সেই আক্রমণগুলো সম্বন্ধে আদালতের দৃষ্টি আকৃষ্ট করে আদালত থেকে উপযুক্ত নির্দেশ আদায় করা। কিন্তু তিনি এখনো পর্যন্ত এইরকম কিছু করেননি যাতে বিজেপি মনে করবে বা করতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণোদ্যমে বিরোধী নেত্রী হিসেবে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন। এইরকমটা এখনো পর্যন্ত তিনি করছেন না। তিনি ট্যাকটিক্যাল হয়ে এই ফাইটের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তিনি ট্যাকটিক্যাল হয়ে যথেষ্ট কৌশলী ভাবে। দেখুন, এই সময়টাতে যদি তিনি লড়াইয়ের ময়দানে নেমে যেতেন, এখানে ওখানে যদি ছোটাছুটি করতেন, তাহলে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 20 জন সাংসদ বেরিয়ে গিয়ে যেভাবে তারা বিপাকে পড়েছে এটা হতো না। কারণ এখানে একটা অত্যন্ত সুপরিকল্পিত ভাবে একটা চাল তৃণমূল চেলেছে, মমতা ব্যানার্জি চেলেছেন, যার ফলে এখন একটা অনিশ্চয়তার মধ্যে বিদ্রোহী সাংসদরা পড়ে গেছেন। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাকেও এমন কৌশলী চালে ফেলে এমন একটা অবস্থার মধ্যে তাকে আপনার রাখা হয়েছে যাতে তিনি এখনো নিশ্চিত হতে পারছেন না যে তার যে বিরোধী দলনেতার পদ সেটা তার কাছে থাকবে কিনা। কারণ ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি এমন এক দুইটা মন্তব্য করেছেন যার ফলে তার মধ্যে কিন্তু পালপিটেশন শুরু হয়ে গেছে। তিনি কিন্তু এখন টেনশনে পড়ে গেছেন এবং বিজেপিও বুঝে উঠতে পারছে না যে বিজেপির প্রিয় পাত্র ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কতদিন আপনার বিজেপির লাইনে কাজ করতে পারবেন বিরোধী দলনেতার চেয়ারে বসে। কারণ এটাই তো অনেকে মনে করছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মূলত বিজেপির আপনার সাহায্যে এই চেয়ারে বসেছেন এবং তৃণমূলের মধ্যে বিভাজন করেছেন। ফলে এইটাও তিনি অনিশ্চয়তা সৃষ্টি করে দিয়েছেন। ফলে দুটো ক্ষেত্রে, একদিকে বিধানসভার মধ্যে বিদ্রোহী এমএলএদেরকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছেন, আরেকদিকে লোকসভাতে বিদ্রোহী এমপিদেরকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছেন। আরেকদিকে যে রাজ্য সরকারকে মানে বার্তা দিতে শুরু করে দিয়েছেন যে তোমার যতগুলো ব্যর্থতা, তোমার যতগুলো ভুল মানে পদক্ষেপ, সবগুলোকে আমি একটা একটা করে গোছাতে শুরু করেছি এবং সেগুলোকে জড়ো করে একটা সময় এগুলোর পরিপ্রেক্ষিতে এমন আন্দোলন তৈরি করব যে আন্দোলনের সামনে তুমি বুঝে উঠতে পারবে না যে তুমি কিভাবে কি করবে। ফলে এই বার্তাটাও তিনি পরোক্ষে দিয়ে দিয়েছেন অলরেডি। হকার উচ্ছেদের বিরুদ্ধে তিনি যে পথে নেমেছেন, ধর্মতলা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত গেছেন, এইটা কিন্তু তার কিন্তু বিরাট কোনো আন্দোলন না। কারণ এখানে তিনি তেমন কিছুই করেনি, শুধু পদযাত্রা করেছেন, শুধু হেঁটেছেন। তিনি এটা করেছেন এই কারণে যে সারা রাজ্যের মানুষ এবং সারা দেশের মানুষকে দেখানো যে দেখো আমি ময়দানের প্রতীক, মানে আমি রাস্তার প্রতি, আমি তো স্ট্রিট ফাইটার, আমি স্ট্রিটকে এখনো ছাড়িনি, ময়দানকে এখনো ছাড়িনি, আমি ময়দানের দিকে আমার নজর রয়েছে এবং আমি ফিরে আসতে শুরু করছি এবং তার জন্য আমি প্রস্তুতি শুরু করে দিয়েছি। এই বার্তাটা দেয়া, আর এই বার্তাটা বিজেপির জন্য যথেষ্ট টেনশনের। কারণ হলো কি, আমি বারবার বলেছি এবং এগুলো আপনারা মানবেন যে বিজেপির মূল চ্যালেঞ্জ এখনো পর্যন্ত সামনে আসেনি। বিজেপির মূল চ্যালেঞ্জ আসবে যখন বিজেপি একেবারে এই 3-4 মাস 5-6 মাস পরেও আপনার অন্নপূর্ণা যোজনা পূর্ণ দমে সব মহিলাদের জন্য চালু করতে পারবে না। যদি না পারে, কারণ এখনো পর্যন্ত যা বার্তা তাতে এটা পরিষ্কার যে অন্নপূর্ণা যোজনা শুরু করলেও তার লাভ সমস্ত মহিলারা পাবেন না। অর্থাৎ যে মহিলারা এতদিন ধরে লক্ষ্মীর ভান্ডার পেয়ে আসছেন সেই মহিলাদের মধ্যে সবাই পাবেন না, পরিবার পিছু একজন মহিলা পাবেন। এতদিন লক্ষ্মীর ভান্ডার পরিবারের সব মহিলারাই নাকি পেতেন, কিন্তু এখন যদি পরিবারের বাদ বাকি মহিলারা বাতিল হয়ে যান একজন ছাড়া, তাহলে সেক্ষেত্রে একটা বিরাট ক্ষোভ তৈরি হবে এবং এই ক্ষোভের বহিঃপ্রকাশ অলরেডি ঘটতে শুরু করেছে। অনেক মহিলাই আপনার বলেছেন সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে যে আমাদের অন্নপূর্ণা যোজনা দরকার নাই, লক্ষ্মীর ভান্ডার যেভাবে দেয়া হচ্ছিল আপনারা লক্ষ্মীর ভান্ডারটাই সেভাবে দিন, আপনাদের দরকার নাই 3000 টাকা করে আবার দেয়ার, আপনারা যেভাবে এতদিন 1500 এবং 1700 বা 1750 এরকম করে দেয়া হচ্ছিল সেটাই আপনারা চালু করুন, সেটাই জারি রাখুন, আপনাদের দরকার নাই এর বেশি কিছু করার। এই কথাটা বলতে অলরেডি শুরু করে দিয়েছেন। কিন্তু যদি 5-6 মাস পরেও
অন্নপূর্ণা যোজনা সব মহিলাদেরকে দেয়া শুরু না হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের বিরাট অংশের সমর্থন নিয়ে পথে নেমে যখন আন্দোলন শুরু করবেন, তখন একটাবার ভাবতে থাকুন যে কি বিরাট সংখ্যক মহিলা যারা বঞ্চিত হবেন, তারা পথে নেমে আসবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ঘুরে দাঁড়ানোর লড়াইটাতে মহিলারাই হবেন সবচেয়ে বড় হাতিয়ার। আপনারা মিলিয়ে নেবেন আমার কথাগুলো, আগামী দিনে এই কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে যায় কিনা আপনারা দেখবেন, আমার অনুমানটা মানে সঠিক বলে প্রমাণিত হয় কিনা আপনারা দেখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকেই হাতিয়ার করবেন আগামী দিনে। আর এছাড়া যুব সমাজের বেকার যুবক যুবতীদেরকে যে প্রতিশ্রুতিগুলো বিজেপি দিয়েছিল গত বিধানসভা নির্বাচনের আগে, সেগুলো যদি 6 মাসের মধ্যে পূরণ করা শুরু না হয়, যদি চাকুরি দেয়া আপনার শুরু না হয়, যদি বেকারদের ভাতা দেয়া শুরু না হয়, তাও 3000 টাকা করে, তাহলে কিন্তু এই বেকার যুবক যুবতীদের মধ্যেও একটা অংশ, যদিও বিশাল অংশ 6 মাস পরেই পথে নামবে না, একটা অংশ নামবে। কারণ অনেকেই মনে করবে যে দেখি না আরো কিছুদিন, হতে পারে ময়দানে নামলে, হতে পারে আন্দোলনে নামলে আমার নামটা বাদ যাবে, এরকমটা মনে করে হয়তো অনেকেই বাদ যাবে, কিন্তু একটা অংশ নামবে আর মহিলাদের মধ্যে বেশি অংশ নামবে। তার জন্য তিনি এখন কি করছেন, মানসিক ভাবে তাদেরকে বুস্ট আপ করার জন্য তিনি একটা দুইটা, যেমন 2 তারিখে ধর্ণা প্রদর্শন করেছিলেন, গতকালকে তিনি পথে নেমে হেঁটেছেন, এগুলো মূলত বুস্ট আপ, মোরাল বুস্ট আপ করার জন্য, সাইকোলজিক্যালি তাদেরকে প্রিপেয়ার করার জন্য, এর বেশি কিছু না। এগুলো এই কারণে আমি বলছি ওয়ার্ম আপ। যেমন কোনো ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচের আগে প্লেয়াররা কি করে, প্লেয়াররা ঘর থেকে বেরিয়ে এসেই তো মাঠের মধ্যে খেলা শুরু করে দেয় না, তার আগে তারা একটু শরীরটাকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে, তারা একটু ওয়ার্ম আপ করে, শরীরটাকে প্রস্তুত করে, তারপর বাদ বাকি জিনিসগুলো শুরু করে। তো এক্ষেত্রেও একটা এত বড় নির্বাচন গেছে, যে নির্বাচনে বিরাট বিপর্যয় ঘটেছে, বিপর্যয়ের ফলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি তার দলের কর্মীদেরকে হতে হয়েছে, তার সমর্থকদের হতে হয়েছে এবং এখনো হচ্ছে। এইরকম একটা অবস্থাতে তিনি জানেন খুব ভালো করে যে এখন যদি হঠাৎ করে বিরাট আন্দোলন শুরু করে দেয়া হয়, তাহলে এই বিরাট মানুষ আসবে না এবং মানে বিরাট অংশের মানুষের সমর্থনও তিনি পাবেন না। কারণ এখনো অনেকেই মনে করছেন সরকারটা তো মাত্র এলো, মাত্র এই কদিন আগে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এত আগে এত তাড়াতাড়ি যদি তাদেরকে সময় না দিয়ে, সুযোগ না দিয়ে যদি আন্দোলনে ঝাঁপিয়ে পড়া হয়, তাহলে এটা তো সরকারের প্রতি অন্যায় করা হবে, শাসক দল বিজেপির প্রতি অন্যায় করা হবে। বিজেপিকে সময় দিতে হবে, বিজেপিকে তার যা প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো পালন করার জন্য বা পালন করার প্রক্রিয়া শুরু করার জন্য তাকে সময় দিতে হবে। তো এই সময়টা মিনিমাম 6 মাস দিতে হবে বলেই মনে হয়। আর যারা রাজনীতি সম্বন্ধে মোটামুটি খবরাখবর রাখেন, বোঝেন, তারা জানেন যে একটা সরকারকে তো মিনিমাম 6 মাস সময় তো দিতেই হবে। কিন্তু এই 6 মাস যদি তিনি একেবারে ঘরে বসে থাকেন, একেবারে যদি কিছু না করেন, তাহলে তো তার যারা সমর্থকরা তারা মুষড়ে পড়বে, তাদের মনে হবে যে বোধহয় দিদি আর লড়াই করবেন না। এইটা যাতে তারা মনে না করেন, তার জন্যই তিনি মাঝে মাঝে ময়দানে নামছেন, মাঝে মাঝে তিনি আদালতে যাচ্ছেন, মাঝে মাঝে তিনি ফেসবুক লাইভ করছেন। এগুলো ওই তাদেরকে বার্তা দেওয়ার জন্য। তিনি লড়াইয়ের ময়দান থেকে চলে যাননি, পাত্তারা গুটিয়ে নেননি এবং তিনি হেরে যাননি, এই বার্তাটা দেওয়ার জন্য। আর এইটাই বিজেপির জন্য, বিজেপির ভবিষ্যতের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। এটা বিজেপি নেতারা বুঝতে পারছেন, তার জন্য তারাও অনেক সংযত কথাবার্তা বলছেন, তারাও অনেকটাই হিসেব করে করে পা ফেলছেন। আপনারা হয়তো খেয়াল করছেন এই সমস্ত বিষয়গুলো। আমি আপনাদের স্বাধীন মতামতকে মর্যাদা দিই, স্বাধীন মতামতকে পছন্দ করি, আর তার কারণেই আপনাদের মন্তব্যের মধ্যে যদি নতুন কিছু দেখি, তাহলে সেগুলোকে আমি আলাদাভাবে গুরুত্ব দিই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলে যেভাবে আপনারা সঙ্গে ছিলেন সঙ্গে থাকবেন। চ্যানেলের মেম্বার হবেন জয়েন বাটনে ক্লিক করে। এই চ্যানেলটা তো আপনাদেরই চ্যানেল, এটাকে মজবুত করার দায়িত্ব তো আপনাদের সবারই। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।